সরকারের এনটিএমসি সার্ভারে জমা থাকে সবার মোবাইলের কল রেকর্ড ও এনআইডি সহ বিভিন্ন তথ্য। সম্প্রতি এসব তথ্য বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে বিক্রির খবর পাওয়া গেছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে এনটিএমসি জানায়, পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট ও র্যাব ৬-এর কর্মকর্তার আইডি থেকে এসব তথ্য ফাঁস হয়েছে। দেশের ৪৬টি সংস্থার ৫০০ কর্মকর্তা এই সার্ভারে ঢুকতে পারেন। জড়িত সন্দেহে বরখাস্ত হয়েছে পুলিশের ২ কনস্টেবল। এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। স্বাগত সকাল ৯টার বিরতিহীন সংবাদে, সাথে আছি সাফাত বিন এবং আমি সঞ্চারী মজিদমা। আর শুরুতেই জানিয়ে দিব প্রধান শিরোনামগুলো। দ্বিতীয় ধাপে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১৩৮ ও বিএনপির ৬ নেতার জয়। ১.৫ দশকের মধ্যে সর্বনিম্ন ৩০% ভোট পড়েছে। দলীয় জোটের নেতাদের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক কাল। সরকার পতন নয়, জনসম্পৃক্ততা ইস্যুতে রাজপথে থাকতে চায় বিএনপি। কৃষিতে অস্ট্রেলিয়ার প্রযুক্তির সহায়তা চায় বাংলাদেশ। আজ টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন পররাষ্ট্রমন্ত্রী পেনি বোং। শুনছিলেন প্রধান শিরোনাম। এবারে চলে যাচ্ছে পুরো খবরে। দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলায় বেসরকারি ফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১৩৮ নেতা ও বিএনপির ৬ জন নেতা বিজয়ী হয়েছেন। এর বাইরে জয়ী হয়েছেন অন্যান্য দল ও দল নিরপেক্ষ ৯ জন। এছাড়া চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ইউপিডিএফ ও জেএসএস এর ২ নেতা এবং কৃষক শ্রমিক জনতা লীগের ১ জন। দ্বিতীয় ধাপে মঙ্গলবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ১৫৬ উপজেলায় ভোট গ্রহণ হয়। এর মধ্যে ২৪ উপজেলায় ভোট হয়েছে ইভিএমে, বাকিগুলোতে ব্যালটে। ৭টি উপজেলায় চেয়ারম্যান পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া ২টি উপজেলায় চেয়ারম্যান, সাধারণ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা সবাই বিনা ভোটে জয়ী হয়েছেন। বিকেল ৪টায় ভোট শেষ হওয়ার পর শুরু হয় ভোট গণনা। রাতে কেন্দ্র থেকে পাওয়া ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। সকল মহলের সহযোগিতায় আওয়ামী লীগ বিএনপি দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা এই গোড়া প্রতীকের আজকের এই বিজয়। দ্বিতীয় ধাপের নির্বাচনেও জয়ের পরিসংখ্যানে সংখ্যাগরিষ্ঠ আওয়ামী লীগ নেতারা। সকল বাধা অতিক্রম করে দুটো বৃহৎ রাজনৈতিক দলের বর্জন সত্ত্বেও মানুষ প্রায় 45% ভোট দিচ্ছে। শত শত কর্মী, নেতাকর্মী, তাদের বিজয়। এই বিজয়টা হলো নকলার জনগণের বিজয়। এই বিজয়টা হলো অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিবাদ। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ভোটে অংশ নেয়া বিএনপি নেতাদের মধ্যে জয়ী হয়েছেন মাত্র ৬ জন। জনগণের বিজয় হিসেবে আমি চিহ্নিত করলাম। এখানে নেতার পরাজয় হয়েছে, জনগণের বিজয় হয়েছে। এই জয়কে আমরা স্বাভাবিকভাবে ধরে রেখে আগামীতে যেন জনতার বিজয় হয় সেই হিসেবে আমরা কাজ করব। আদালতের আদেশে দ্বিতীয় ধাপের নির্বাচনে ভোট হয়নি মৌলভীবাজার সদর উপজেলায়। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পঞ্চগড়ের দেবীগঞ্জের একটি কেন্দ্রে ভোটের ফলাফল ঘোষণায় দেরি হওয়ায় নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীদের ওপর হামলা চালিয়েছে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা। এ সময় উপসচিব সহ আহত হন ৬ জন। মঙ্গলবার রাতে উপজেলার দামানীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। জেলা প্রশাসক জানান, ভোটের ফল ঘোষণাকে কেন্দ্র করে ২ প্রার্থীর লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তারা প্রশাসনের ৩টি গাড়ি ভাঙচুর করে। পরে অতিরিক্ত পুলিশ ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ১.৫ দশকের মধ্যে এবারের উপজেলা নির্বাচনে ভোটের হার সর্বনিম্ন। মঙ্গলবার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলায় ভোট পড়েছে ৩০% কিছু বেশি, যা প্রথম ধাপের চেয়ে কম। নির্বাচন বিশ্লেষকেরা মনে করছেন, নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ভোটাররা, যা গণতন্ত্রের জন্য উদ্বেগের। তারা এর দায় দিচ্ছেন নির্বাচন কমিশনকে।
প্রার্থীর এজেন্ট আছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন, প্রিজাইডিং কর্মকর্তারাও প্রস্তুত। সংকট শুধু ভোটারের। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে দেশের অধিকাংশ ভোটকেন্দ্রের চিত্র প্রায় এমনই। বিএনপির বর্জনের মুখে ভোটার টানতে দলীয় প্রতীক না দিয়ে প্রার্থিতা উন্মুক্ত করে দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই কৌশলও কেন্দ্রে ভোটার টানতে ব্যর্থ হয়েছে বলে মত বিশ্লেষকদের। নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশনের প্রতি অনাস্থাকেই মূল কারণ বলছেন তারা। আমাদের যে ইলেকশনগুলি হচ্ছে একই পরিপ্রেক্ষিতে হচ্ছে, কিন্তু আমি ইলেকশন কমিশনের এমন কোনো অ্যাক্টিভিটিস এমন কিছু দেখি নেই যেটা দেখে আমার ইচ্ছা হবে যে না এবার তো আগের বারের মতন হবে না, এবার আর একটু ভালো হবে, আমরা ভোট দিয়ে আসি। ইলেকশন কমিশনে তো আমি অনীহা দেখছি ভালো ইলেকশন করবার, তাহলে আমাদের দেশে ভালো ইলেকশন কি করে হবে। বিশ্লেষকরা বলছেন বিএনপি সহ মূলধারার একাধিক দল নির্বাচনের বাইরে থাকায় ভোটার উপস্থিতি কম। এছাড়া ভোটের আগেই ক্ষমতাসীন দলের সমর্থকদের বিজয়ী মনোভাবও এর জন্য অনেকাংশে দায়ী। আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগ বিরোধী যারা, তাদের সবার একটা ঐকমত্য আছে, তারা সবাই কিন্তু এর দ্বারা বেনিফিটেড। এক ভোট বেশি পেয়েও যদি জয়লাভ করতে পারেন, খামোখাই ঝামেলায় যাবেন কেন? এখন দুর্দিন, সেই কারণে ক্ষমতায় নেই, ভবিষ্যতে সুদিন আবার আসতেও পারে। আর যারা ক্ষমতায় আছেন তারা চিন্তা করছেন যে যেহেতু আমাদের ওয়াকওভার দেওয়া আছে, লিমিটেড প্রার্থী দাঁড়াচ্ছেন, মার্কারও প্রয়োজন হচ্ছে না। নির্বাচনে ভোটার উপস্থিতি ধারাবাহিকভাবে কমে যাওয়া নির্বাচন ব্যবস্থার জন্য অশনি সংকেত বলছেন বিশ্লেষকরা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসছেন 14 দলীয় জোটের নেতারা। বৈঠকে নির্বাচন পরবর্তী জোটের অবস্থান, ভূমিকা ও সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করা হবে। একই সঙ্গে ঠিক হবে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা আসা জোট নেতাদের। জাতীয় নির্বাচনের আগে পরের 14 দলীয় জোটের অবস্থা নিয়ে শরিক দলগুলোর হতাশা ক্রমেই বাড়ছে। আসন ভাগাভাগি নিয়ে শরিক দলগুলোর ক্ষোভ নির্বাচনের পরে আরও বেড়েছে। অন্যতম কারণ, নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলেও এখন পর্যন্ত শরিক দলের নেতাদের সঙ্গে বসেনি আওয়ামী লীগ। এই 14 দলের প্রাসঙ্গিকতা রাজনৈতিকভাবে তো আছে এবং ছিল বলেই 14 দল আছে, কিন্তু তার যে সাংগঠনিক কর্মকাণ্ড এটা অনুপস্থিত। তো যে অঙ্গের কোনো কাজ থাকে না, সে অঙ্গ তো আপনার অবলুপ্ত হয়ে যায়। তো 14 দলের অবশ্য সেই জায়গায় দাঁড়িয়ে আছে, একটা নিষ্ক্রিয় জায়গায় এবং একটা ভ্রান্ত জায়গায় 14 দল চলে গেছে। গণভবনে ডাক পড়ায় বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন শরিক দলের নেতারা, তবে এজেন্ডা নিয়ে নিশ্চিত নন কেউই। তিনি যেটা বলছেন যে 14 দল আছে, হ্যাঁ যদি ভালো থাকে তো তিনি কীভাবে 14 দল রাখতে চান সেটা তাকে তো বলতে হবে। নির্বাচনের পরে 4 মাস হয়ে গেছে, কোথায় 4 মাস 5 মাস হয়ে গেল, ওরা কিন্তু সময় হয়নি এখনো পর্যন্ত আমাদের সাথে বসার। এই বৈঠকের মধ্য দিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে ভবিষ্যতে কোন বিষয়ে 14 দল কাজ করব। আগে জোটনেত্রী শেখ হাসিনা তার বক্তব্য দেবেন, তারপরে আমাদের আলোচনা করব। শেখ হাসিনাকে বলতে হবে উনি কিভাবে 14 দল দেখতে চায়। আগামীর করণীয় ঠিক করায় লক্ষ্য উদ্দেশ্য মন্তব্য করে বৈঠকের আলোচনার বিষয়ে ধারণা দেন জোটের দপ্তর সম্পাদক। জোটের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা এই বৈঠক আহ্বান করেছেন, সেখানে সকল দলের নেতারাই যাবেন। তারা তাদের যে কথা আছে সে কথা তারা তুলে ধরবেন। তুলে ধরলে আবার আমরা একসাথে পথ চলব। বৈঠকের পর 14 দলীয় জোটের রাজনৈতিক কর্মকাণ্ড আরও জোরদার হবে বলে আশা জোট নেতাদের। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকার পতন নয়, আপাতত জনসম্পৃক্ত ইস্যু নিয়ে রাজপথে থাকতে চায় বিএনপি। সে কর্মসূচি বাস্তবায়নে পরিকল্পনা সাজাচ্ছেন কেন্দ্রীয় নেতারা। এ নিয়ে 39টি আন্দোলন সহযোগী দলের সঙ্গে বৈঠকও করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি সঙ্গে চাইছে সরকার বিরোধী দলগুলোকেও। দ্বাদশ সংসদ নির্বাচনের 4 মাস পর আন্দোলন সহযোগীদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময় শুরু করেছে বিএনপি। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে 39টি দলের সঙ্গে এরই মধ্যে কথা বলেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধারাবাহিক ওই বৈঠকে মূল আলোচনায় ছিল চলমান রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতি, বিশেষ করে পানি, বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি ও সীমান্তে হত্যার ইস্যু পেয়েছে গুরুত্ব। বিএনপি নেতারা বলছেন, কর্মীদের মনোবল ধরে রাখা সহ
আপাতত দল গোছানোতেই জোর দিয়েছেন সহযোগী দলের নেতারা, তারপরে আসবে রাজপথের কর্মসূচি। সকল আলাপ আলোচনার মধ্যে থেকে একটা নির্যাস যেটা আসবে, সেই নির্যাসটাকে সামনে রেখে আমরা এগিয়ে যাব। আর যার যার দলের নিজস্ব কর্মসূচি তারা পালন করবেনই, আমরাও করব, তারাও করবে। সকলের মতামত নিয়ে এগোবে, সেজন্য তাদের কাছ থেকেও আগামী দিনের রণকৌশল বা আন্দোলনের কৌশল সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা চায় বিএনপি। দল গোছানোর জন্য উপজেলা জেলা পর্যায়ে নতুনভাবে দলকে সংগঠিত করার জন্য বিএনপি নেতৃবৃন্দ ব্যস্ত রয়েছে। এই ফেজটা শেষ হলে আমার মনে হয় যে একটি সকল বিরোধী দলকে নিয়ে নতুনভাবে আন্দোলনে নামবে বিএনপি। এছাড়া চলমান পরিস্থিতিকে দুর্বিষহ দাবি করে এসব বিষয়কে কিভাবে আন্দোলনের ইস্যু করা যায় তাও খুঁজে বের করতে কাজ করছে বিএনপি। আমরা নির্বাচনের সময় বিএনপি 64টি দল মিলে আমরা প্রতিবাদ করেছিলাম। জনগণের যে সমস্যার বিষয়গুলো সেগুলোকে আমরা মুখ্য উপাদান করব একদিকে, অন্যদিকে যে নৈতিক বিষয়গুলো রয়েছে গণতন্ত্র ফিরিয়ে আনা দেশে, সেটাকে আমরা বারবার বলছি এবং এই দুয়ের সংমিশ্রণে আমাদের আগামী কর্মসূচি তৈরি হবে। আপনারাও চিরেই দেখতে পাবেন আমাদের ভবিষ্যৎ কর্মসূচি কী হচ্ছে। যুগপৎ আন্দোলনে থাকা 39 দলের বাইরে সরকার বিরোধী অন্য দলগুলোর সঙ্গেও ধাপে ধাপে আলোচনার পরিকল্পনা রয়েছে বিএনপির। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি সংস্থা এনটিএমসিতে সংরক্ষিত নাগরিক তথ্য বিক্রি হয়েছে। প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে ব্যবহার করা হয়েছে র্যাব ও পুলিশের 2 কর্মকর্তার পাসওয়ার্ড। দুর্নীতিতে জড়িত সন্দেহে বরখাস্ত করা হয়েছে পুলিশের 2 কনস্টেবলকে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কতজনের তথ্য ফাঁস হয়েছে তা নিশ্চিত নয়। জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি এর সার্ভারে জমা থাকে এনআইডি ও কল রেকর্ডের মতো সংবেদনশীল তথ্য। 46টি সংস্থার 500 কর্মকর্তা এই সার্ভারে ঢুকতে পারেন। সম্প্রতি এসব গোপন তথ্য বিক্রির অভিযোগ তুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়েছে এনটিএমসি। সংস্থাটি জানায়, পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট ও র্যাব 6 এর 2 কর্মকর্তার আইডি থেকে এসব তথ্য ফাঁস হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন তারা। প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে ঊর্ধ্বতন কর্মকর্তার আইডি ব্যবহার করে কনস্টেবল মৃত্যুঞ্জয় রায় ও খায়রুল ইসলাম এই দুর্নীতি করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সার্ভারে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। কর্মকর্তাদের গাফিলতি ও অভিযুক্তদের উদ্দেশ্য কি তা তদন্ত করা হচ্ছে। যেগুলি লিকেজ হয়েছে যারা করেছে এগুলি আমাদের সাইবার টিমরাই ওখানে এদের সঙ্গে ভাব পাতিয়ে তাদের থেকে বের করছে কথাগুলো। এগুলি তো ম্যানমেড জিনিস, সিস্টেমে কোনো দোষ নেই। আমরা ওই কন্ট্রোল রুমে যাতে এই ধরনের না করতে পারে সেইগুলির জন্য ব্যবস্থা আমরা অবশ্যই করব। সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, তথ্য ফাঁস ঠেকাতে সার্ভারে ঢোকার অধিকার গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরই থাকা উচিত। হয়তোবা এই পরিকল্পনাগত ত্রুটি অথবা আমাদের এই ভিশনটা নাই। আমরা ডিজিটাল সার্ভিস নিয়ে, ডিজিটাল সেবা নিয়ে আমরা কাজ করছি, কিন্তু আমাদের হয়তো যারা কাজ করছেন তাদের সেই প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং তাদের নৈতিকতার মানদণ্ডে তারা পরীক্ষিত না আসে এরকম মানদণ্ডে আমরা কাজ করছি। সব মিলিয়ে এই ঘটনার শিকার হচ্ছে। এদিকে এক বিজ্ঞপ্তিতে ব্যক্তি তথ্য ফাঁসের ঘটনাকে আতঙ্কজনক বলছে টিআইবি। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া। এছাড়া সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতে কোস্টগার্ডকে সহায়তার প্রস্তাব দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেছেন 2 দেশের পররাষ্ট্রমন্ত্রী। পরে হাসান মাহমুদ বলেন, মধ্যম আয়ের দেশে উন্নীত হতে বাংলাদেশের পাশে থাকবে অস্ট্রেলিয়া। মঙ্গলবার সকালে 2 দিনের সফরে ঢাকায় আসেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং। গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এ সময় কৃষিকাজে প্রযুক্তি সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন পেনি ওয়াং। বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের সঙ্গেও। বিকেলে বৈঠক করেন 2 দেশের পররাষ্ট্রমন্ত্রী। আলোচনায় গুরুত্ব পায় বিনিয়োগ, জ্বালানি, অভিবাসন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা। পরে যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, অর্থনৈতিক অঞ্চলে অস্ট্রেলিয়াকে বিনিয়োগের আমন্ত্রণ জানানো হয়েছে। For investment
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা হয়েছে। এছাড়া দক্ষ জনশক্তি তৈরিতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছে ঢাকা। বাংলাদেশি শিক্ষার্থীদের পড়তে যাওয়ার প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানানো হয়েছে। আর পেনি ওয়াং বলেন, তার এই সফরের মূল উদ্দেশ্য স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত মহাসাগরীয় অঞ্চলকে এগিয়ে নেওয়া। বলেন, সামুদ্রিক নিরাপত্তা ও মানব পাচার বন্ধে একসাথে কাজ করার সুযোগ রয়েছে। আমরা বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই। আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতেও দুই দেশ একসাথে কাজ করতে পারে। সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতে কোস্টগার্ডের দক্ষতা বাড়াতে সহযোগিতা করতে প্রস্তুত অস্ট্রেলিয়া। এলডিসি থেকে উত্তরণের পরও বাংলাদেশি পণ্যের জন্য ডিউটি ফ্রি সুবিধা বহাল থাকবে। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সমস্যার সমাধান করতে হবে মিয়ানমারকেই। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, অস্ট্রেলিয়ার মন্ত্রী কি সেখানে এখনো পৌঁছেছেন কিনা, সেখানে পৌঁছানোর পর তার কি কি আনুষ্ঠানিকতা রয়েছে, বিস্তারিত জানাবেন। সকাল 8:30টায় কক্সবাজার বিমানবন্দরে তিনি এসেছেন এবং ঢাকা থেকে সরাসরি একটি বেসরকারি ফ্লাইটে তিনি এসেছেন এবং তিনি ইতিমধ্যে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আরও 20 থেকে 25 মিনিটের মধ্যে হয়তো তিনি ক্যাম্পে এসে পৌঁছাবেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি তিনি কক্সবাজারের উখিয়ার 8W ক্যাম্পে যাবেন প্রথমে। সেখানে যে ক্যাম্পের ওয়াচ টাওয়ার রয়েছে, ওয়াচ টাওয়ারের পাশে সেখানে তিনি তাদের যে কার্যক্রম রোহিঙ্গাদের সেটি প্রত্যক্ষ করবেন। শুধু একটি ক্যাম্প নয়, তিনি বেশ কয়েকটি ক্যাম্পে যাবেন। সেখানে রোহিঙ্গাদের কালচারাল সেন্টার থেকে শুরু করে বিভিন্ন তাদের যে প্রদর্শনী রয়েছে সেইগুলো তিনি প্রত্যক্ষ করবেন। পাশাপাশি আমরা এও জানতে পেরেছি বেশ কিছু রোহিঙ্গাদের সাথেও তিনি কথা বলবেন বলে আমরা জানতে পেরেছি। তবে এখনো পর্যন্ত তিনি না আসা পর্যন্ত আমরা আসলে বলতে পারছি না মূল আনুষ্ঠানিকতা কি। তবে তিনি আসবেন সেই নিয়ে ক্যাম্প এলাকায় নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে আপনারা জানেন মূলত ক্যাম্প দেখভাল করে এপিবিএন এর সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন, সেই সাথে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয় থেকে এখানকার পদস্থ কর্মকর্তারা তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন। তবে যে অস্ট্রেলিয়ান যে পররাষ্ট্রমন্ত্রী তিনি যখন আসবেন, আসার পরপরই এই যে তিনি অন্তত আমরা জানতে পেরেছি 5টি ক্যাম্প পরিদর্শন করবেন এবং সেই 5টি ক্যাম্পে রোহিঙ্গাদের সাথে কথা বলার পাশাপাশি এখানকার যে কালচারাল সেন্টার এবং যে খাদ্যর যে ডিস্ট্রিবিউশন সেন্টার সেই সব বিষয়গুলো তিনি পরিদর্শন করার কথা রয়েছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের খবর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। নিখোঁজের 6 দিনেও খোঁজ মেলেনি ভারতে চিকিৎসা নিতে যাওয়া ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের। দুদেশের গোয়েন্দাদের চিরুনি অভিযানেও খুঁজছে না জট। এ বিষয়ে সরকারের কাছে হালনাগাদ তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিখোঁজ আনারের সন্ধানে ভারতে যাচ্ছেন তার মেয়ে ও ব্যক্তিগত সহকারী। ভারতে যাওয়ার পর কয়েকদিন ধরেই যোগাযোগ বিচ্ছিন্ন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। 12 মে চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে যান আনার। 16 মে দিল্লি যাওয়ার কথা জানানোর পর থেকেই নিখোঁজ তিনি। উদ্বেগে এমপির পরিবার। এমপি আনারের খোঁজে ভারতের বিশেষ টাস্ক ফোর্স এসটিএফ এর সাথে যোগাযোগ করে ডিবি। এসটিএফ জানিয়েছে তার সর্বশেষ অবস্থান ছিল উত্তরপ্রদেশের মুজাফফরবাদে। এছাড়া একাধিক এলাকায় তার সিমের লোকেশন পাওয়া গেছে। স্পেশাল টাস্ক ফোর্স যেটা এসটিএফ, তাদের সাথে যোগাযোগ রাখছি, ইন্ডিয়ান গোয়েন্দার সাথে যোগাযোগ রাখছি, তাদের সাথে আমরা তথ্য আদান প্রদান করছি এবং উনি এখান থেকে যে 13 তারিখ গেলেন সেখানে কোন বাসায় উঠলেন সেই বাসার সম্পর্কে আমরা খোঁজখবর নিচ্ছি এবং এই বাসাটা কার নামে ছিল সেটা আমরা খোঁজখবর নিচ্ছি। এমপি আনার অপহরণের শিকার বা কোনো সিন্ডিকেটের কবলে পড়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ডিবি প্রধান। আমরা আসলে অ্যাকচুয়ালি কী ঘটনা সেটা আমরা জানি না, তবে বিভিন্ন বিষয়গুলিকে আমরা মাথায় রেখেই আমাদের কাজগুলি চলছে। তো এক এক সময় এক এক জায়গায় দেখাচ্ছে, এটা আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা জানি না। তো আমরা চেষ্টা করছি শীঘ্রই আমরা একটা
আপনাদেরকে সুস্পষ্ট আমরা একটা তথ্য দিতে পারবো। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আনোয়ারুল আজিম আনারের বিষয়ে কোনো হালনাগাদ তথ্য নেই সরকারের কাছে। এনএসআই, আমাদের এসবি, আমাদের পুলিশ সবাই কাজ করছেন কলকাতার মানে ভারতীয় পুলিশের সঙ্গে, ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে এটা কাজ হচ্ছে। আমরা আশা করি তার হোয়াইট হাউস আমরা ভারতীয় সরকারের মাধ্যমে খুব শীঘ্রই হবে। আনোয়ারুল আজিম ঝিনাইদহ 4 আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য। 2014, 2018 ও 2024 সালে টানা 3 বার সংসদ সদস্য নির্বাচিত হন আনার। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের অভিযোগের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। বলেন, মিথ্যা অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তার পরিবার ও সরকারকে বিব্রত করতেই এই সিদ্ধান্ত বলে দাবি তার। আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার পর প্রতিক্রিয়া জানান অবসরপ্রাপ্ত জেনারেল। 2021 সালে র্যাব ও র্যাবের 6 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। নির্বাচনের আগে বাংলাদেশিদের উপর ভিসা নীতি প্রয়োগের ঘোষণা দেয় দেশটি। এসব বিষয় নিয়ে দুদেশের মধ্যে নানা পর্যায়ে আলোচনা চলছে। এর মধ্যে মঙ্গলবার সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুর্নীতির অভিযোগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় দেশটি। আমার যদি কোনো প্রয়োজনই না থাকে আমেরিকাতে যাওয়ার, তাহলে আমি এখানে আমার কি এটা থাকবে? আমাকে কিছু বলা যেমন হলো, আমার পরিবারের অন্যান্যরা একটু বিব্রত হবে। আমাকে যারা নিয়োগ দিয়েছিল, আমি মনে করি যে তারাও কিছুটা বিব্রত হবে। ঠিক আছে না? তাদেরকেও এটা টার্গেট করেছে কিনা আমি জানি না, যে আমার মাধ্যমে। সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে সামরিক বাহিনীর কাজে ঠিকাদারি পেতে তার ভাইয়ের সঙ্গে যোগসাজশ করেছেন। আমি সেনাপ্রধান হয়েই ওই সেদিনই করছে, আর পরের দিন কন্ট্রাক্ট সাইন করেছে, এরকম একটা, এটাকে আজগবিয়া একটা অভিযোগ মনে হয়নি? তো এটা হলো কাকতালিয়ে 25 তারিখে দায়িত্ব নিয়েছে, 26 তারিখে ওটা স্বাক্ষর হয়েছে, সেজন্য হলো এটার সাথে ও ছিল এখানে। এটা কোনোভাবে এই কন্ট্রাক্টের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয়। অল দ্য প্রাইম মিনিস্টার মেন নামে আল জাজিরার তথ্যচিত্র ও মার্কিন নিষেধাজ্ঞা এক সূত্রে গাঁথা বলে মনে করেন অবসরপ্রাপ্ত জেনারেল। আমি আমার ভাইদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছি আমার অফিসিয়াল ক্যাপাসিটি ব্যবহার করে। আমি এটা মেনে নিলাম না, কারণ এটা আল জাজিরাও বলেছিল এবং তারা যে সমস্ত এভিডেন্স এনেছিল এগুলোর অনেক বিশ্লেষণ করেছে এবং এগুলার হলো যে জেনুইনিটি যেটা বা সঠিকতা এটা পাইনি, বা কেউ এটা হলো যে ওইরকমভাবে উপস্থাপন করতে পারেনি। দেয়ার ইজ নো সাচ এভিডেন্স যে আই ওয়াজ ইনভলভ। 2018 সালের 25 জুন থেকে 2021 সালের 23 জুন পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন আজিজ আহমেদ। এর আগে 2012 সালের 5 ডিসেম্বর থেকে 2016 সালের 16 নভেম্বর পর্যন্ত তিনি বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক ছিলেন। ক্যাটেল স্মাগলিং বন্ধ করতে হবে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একসময় নাগরিক জীবনের সহচর বলা হতো কাককে। তবে খাবার ও থাকার জায়গা না পাওয়ায় রাজধানীর আবাসিক এলাকায় আগের মতো দেখা যায় না পাখিটি। ঢাকায় একসময় দাঁড় কাক দেখা গেলেও এখন তা বিরল। নগরীতে কাকের প্রকৃত সংখ্যা কত সেই তথ্য না থাকায় আগামী জুলাইয়ে জরিপে নামছে বার্ড ক্লাব। রাজধানীর উঁচু গাছ কাটা পড়ায় কাকের বংশবৃদ্ধিতে কোনো সংকট দেখা দিয়েছে কিনা তা নিয়ে গবেষণায়ও গুরুত্ব দিচ্ছেন তারা। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। যাচ্ছে পরের খবরে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা আজ। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে দিনটি পালনে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। অহিংসা, মৈত্রী ও শান্তির কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে বিহার ও মন্দিরে। বৌদ্ধ বিহারগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। জগতের সকল প্রাণী সুখী হোক, এই অহিংস বাণীর প্রচারক মহামতি গৌতম বুদ্ধ। বিগত 2500 বছর ধরে নির্বাণের পথে মৈত্রী ও মঙ্গলের অনুশীলনে মানবজাতিকে প্রেরণা দিয়ে এসেছে তার শিক্ষা, মানবপ্রেম ও প্রজ্ঞার আলো। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য অবিস্মরণীয় দিন বৈশাখী পূর্ণিমা। গৌতম বুদ্ধের জন্মতিথি, সিদ্ধিলাভ, মহাপরিনির্বাণ, জীবনের 3টি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল বলে দিনটি বুদ্ধ পূর্ণিমা নামে খ্যাত। এই দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা মিলিত হন উৎসবে। পূর্ণিমা উপলক্ষে আমরাও এই ঢাকাতে এসেছি, রাঙ্গুনি এসেছি। আমরা
আনন্দ উৎসব করি, তারপর অষ্টশীল এবং সোয়াংদান, তারপর সঙ্গদান। চাচ্ছিলাম এই বছরটা আমরা আলপনায় রঙে রাঙিয়ে দিব এই উৎসবটাকে। বুদ্ধ পূর্ণিমার দিনে তার ভক্তরা পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ, সমবেত প্রার্থনা এবং নানাবিধ মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে। এবারও নেই এর ব্যতিক্রম। ধর্মীয় শান্তি শোভাযাত্রা এবং কীর্তনের মাধ্যমে আমরা সকালবেলা শুরু করি এবং দুপুরবেলা বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য সম্পর্কে, বিশেষ করে কেন সেটা আমরা আয়োজন করি সেই বুদ্ধ পূর্ণিমা, সেটা সেদিন আলোচনা করা হয় আর কি। বুদ্ধের অহিংস শিক্ষা দেশে দেশে মানুষের হৃদয়ে মৈত্রী ও করুণার অমিত স্রোত সঞ্চারিত করেছে। এখনো বিশ্বকে যুদ্ধের বিপর্যয় থেকে মুক্তির পথ দেখাতে পারে তার অমূল্য উপদেশ। নীতি আদর্শ অন্যান্য প্রাণীর চেয়ে সেটা আলাদা থাকতে হবে, যেটা মানুষ নিন্দা করতে পারে না। মানুষ যেন সেটা গ্রহণ করে এবং সংসার করুক, আর সংসার না করুক, সেই জন্য সুন্দরভাবে তার জীবন অতিবাহিত করতে পারে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার ও আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে দিনব্যাপী শোভাযাত্রা, প্রদীপ প্রজ্বালন, প্রার্থনা, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীর শাহবাগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসব আয়োজন করেছে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ। সেখানে আছেন আমাদের সহকর্মী আলামিন হক অহন। যাচ্ছি তার কাছে। অহন, সূত্রপাঠ সহ বিশ্ব শান্তি কামনায় নানা ধরনের আয়োজন করা হয়েছে, এই সবশেষ তথ্য নিয়ে জানাবেন এই আয়োজনের। শান্তি শোভাযাত্রা, সেই আয়োজনটি যদিও ঘণ্টাখানেক আগে শুরু হওয়ার কথা, এখন পর্যন্ত শুরু হয়নি, প্রস্তুতি চলছে। আমি সেই দৃশ্য যদি দেখাতে চাই আপনাকে, আপনি জানবেন জাতীয় জাদুঘরের সামনে একটি মঞ্চে যেমন অতিথিরা কথা বলছেন বুদ্ধ পূর্ণিমার এই দিনের বিশেষত্ব নিয়ে, এবং এই কথা বলা শেষে তারা একটি বর্ণাঢ্য র্যালি করবেন এবং সেই শোভাযাত্রাটি এখান থেকে শহীদ মিনারে গিয়ে শেষ হবে। সব আয়োজন শেষ হয়েছে। আমি দেখছি বৌদ্ধ ধর্মের অনুসারী যারা রয়েছেন সকাল থেকে কিন্তু তারা ভিড় করছেন, বিশেষ করে জগতের সকল প্রাণী সুখী হোক এই বিষয়টি তারা ধারণ করেছেন। তাদের সঙ্গে আমি কথা বলছিলাম, অহিংসা পরম ধর্ম সেটি যেমন তারা বলছিলেন, বিশ্বে হানাহানি এই কথাটিও তারা বলছিলেন এবং যুদ্ধ বিগ্রহের কথা জানাচ্ছিলেন, সেগুলো বন্ধ করার উপায় কিভাবে খুঁজে বের করা যায় বিশ্ব মোড়লদেরকে এ বিষয়ে নিশ্চয়ই তারা ভেবে দেখবেন, আহ্বান জানিয়েছেন। আপনি জেনে থাকবেন আজকের দিনে রাজধানীতে বিভিন্ন স্থানেই কিন্তু অর্থাৎ বৌদ্ধ বিহার যেগুলো রয়েছে সেখানে কিন্তু এই আয়োজন চলছে এবং সকাল থেকে আয়োজনটি শুরু হয়েছে। তাদের মধ্যে একটা উৎসব ভাবও আমি দেখেছি। তাদের এই উৎসবমুখর পরিবেশেই তাদের আজকের আয়োজনটি নিশ্চয়ই তারা করবেন এবং তারা বলছেন বুদ্ধের যে অহিংসা পরম ধর্ম এই যে বাণী সেটি তারা দিকে দিকে ছড়িয়ে দিতে চান এবং শুধু মানুষের মধ্যে সেটি বললেই হবে না, সেটি কাজে মননেও সেটি যেন বাস্তবায়ন করে, সেটির কথাও তারা বলছেন। অতিথিরা এসেছেন, এখানে ধর্মমন্ত্রী এসেছেন, শিক্ষামন্ত্রী আসার কথা রয়েছে, যদিও তিনি এখনো আসেনি। অতিথিরা আসলেই কিন্তু তাদের যে শোভাযাত্রাটি সেটি শুরু হবে। আপনি জেনে থাকবেন রাজধানীতে এই শোভাযাত্রা গেল, তারা বলছিলেন যে 25 বছর ধরে তারা এ ধরনের শোভাযাত্রা করে থাকেন এবং তারা বলছেন এটি শান্তির জন্য শোভাযাত্রা, যে শোভাযাত্রার মধ্য দিয়ে তারা এই বাণীটি বুদ্ধের যে বাণী সেটি দিকে দিকে ছড়িয়ে দিতে চান এবং সেটি ধারণ করেই বাংলাদেশের যে হানাহানি বিগ্রহ সেটি নিশ্চয়ই বন্ধ হবে, বিশ্বও বন্ধ হবে, এই আশা তারা করছেন। রাজধানী শাহবাগ থেকে বুদ্ধ পূর্ণিমার আয়োজন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হক অহন। বুদ্ধ পূর্ণিমার আয়োজনের আরো খবর জানাতে এবার রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, আপনি যে প্যাগোডায় রয়েছেন সেখানে এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে, বিস্তারিত জানাবেন। প্রাঙ্গণে পঞ্চশীল গ্রহণ শেষ হয়েছে, এরপরে যে সমস্ত অনুষ্ঠান রয়েছে চঙ্গদান, অস্ত্র পরিষ্কার দান সহ যে নানাবিধ অনুষ্ঠান রয়েছে সেগুলো শুরু হবে। আমি যদি আপনাকে দেখা এই যে বৈশাখী পূর্ণিমার উপলক্ষে যে এখানে হাজারো পুণ্যার্থী তারা কিন্তু রাঙামাটি রাজবন বিহার প্রাঙ্গণে এসেছেন। আমরা দেখেছি সকাল 7টার দিকে র্যালি হয়েছে, পাশাপাশি এখানে যে গৌতম বুদ্ধের যে প্রতিবিম্ব সেটার স্নান করানো হয়েছে। এরপরে আমাদের বুদ্ধ পূজা হয়েছে, কিছুক্ষণ আগে পঞ্চশীল গ্রহণ হয়েছে।
এরপরে যে সমস্ত দানীয় যে সমস্ত অনুষ্ঠান যেগুলো সেগুলো হবে। তো আজকে মূলত আমরা গতকালকে থেকে রাঙামাটি রাজবন বিহারে যে আনুষ্ঠানিকতা আমরা দেখতে পাচ্ছি, পুরো রাঙামাটি রাজবন বিহারের যে প্রাঙ্গণ পুরো আলোক সজ্জা সজ্জিত করা হয়েছে। আজকে দিনব্যাপী যে প্রোগ্রাম যে কোটা রয়েছে এবং বিকালে রয়েছে প্রদীপ প্রজ্বলন, পাশাপাশি ফানুস উড়ানোর যে নিয়ম সেটা রয়েছে। এখানে আমরা বিগত সময় যে আপনি জানেন যে গৌতম বুদ্ধের যে ত্রিস্মৃতি বিজড়িত যে অনুষ্ঠান যে দিন, যেটা হচ্ছে জন্মলাভ, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ লাভের যে আজকের এই বৈশাখী পূর্ণিমা তিথিতে হয়েছিল। সুতরাং এটা কিন্তু বৌদ্ধদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন, যার কারণে এটা পালনের জন্য যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আসেন তারা বৌদ্ধ বিহারে এসে তারা প্রার্থনা করেন এবং তারা এবং নিজেদের সুখ শান্তি তারা প্রার্থনা করেন। সেই জন্য আমরা দেখি যে অন্যান্য যে সমস্ত পূর্ণিমার থাকে তার মধ্যে যে বৈশাখী পূর্ণিমাতে আমরা দেখি যে প্রচুর সংখ্যক পুণ্যার্থী তারা এখানে আছেন। বিগত সময়ে আমরা দেখেছি, এবারেও আমরা দেখলাম যে প্রচুর সংখ্যক পুণ্যার্থী এসেছে। সবকিছু মিলে আসলে রাজবন বিহারের যে একটা যে বৈশাখী পূর্ণিমার যে আয়োজন, যে ধর্মীয় যে উৎসব, যে বুদ্ধের স্মৃতি বিজড়িত যে অনুষ্ঠান সেটা পালনের জন্য এখানে আসেছেন। সবকিছু মিলে আসছে রাঙামাটিতে রাজবন বিহারে আসলে শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠানটি উদযাপিত হচ্ছে। এই হচ্ছে আমার কাছে রাঙামাটির রাজবন বিহারের বৈশাখী পূর্ণিমা সর্বশেষ। বুদ্ধ পূর্ণিমা উদযাপনের খবর রাঙামাটি থেকে জানাচ্ছিলেন সহকর্মী হিমেল চাকমা। ময়মনসিংহের ত্রিশালে উদ্ধার ৩ মরদেহের পরিচয় পাওয়া গেছে। তারা কাকচর নয়াপাড়া গ্রামের আলী হোসেনের স্ত্রী আমিনা বেগম ও 2 সন্তান আবু বকর ও আনাস। মঙ্গলবার ওই গ্রামের একটি গর্ত থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। পারিবারিক কলহের জেরে স্বামী আলী হোসেন এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের। মঙ্গলবার দুপুরে ত্রিশালের কাকচর নয়াপাড়া গ্রামে ধানক্ষেতের গর্ত থেকে এক শিশুর মরদেহ টেনে বের করে শেয়াল। বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে গর্ত খুঁড়ে সেখান থেকে উদ্ধার করা হয় আরও এক শিশু ও নারীর মরদেহ। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। ঘটনাস্থলে ভিড় করেন আশপাশের গ্রামের বাসিন্দারা। একটা লাশ গর্ত করা, একটা লাশ ধান ক্ষেতের মধ্যে, একটা ক্ষেত মানে তিন ছড়ানো লাশটা। 3 জনের লাশ পাওয়া গেছে। কই থেকে আসছে বা কে নিয়ে আসছে তা এখনো পরিচয় হয়নি। পাওয়ার পরে পুলিশ আসছে, পুলিশ এসে তদন্ত করে লেগে নিয়ে গেছে। কাজ করে বাটি পাওয়া গেছে মরদেহ, এটা শুনে আমরা আইসি এলাকার লোক। নিহতরা হলেন কাকচর নয়াপাড়া গ্রামের আলী হোসেনের স্ত্রী আমেনা বেগম ও তার 2 সন্তান আবু বকর ও আনাস। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ধারণা পুলিশের। হত্যার মোটিভ লুকানোর জন্য এখানে গর্ত করে এনে ডেড বডি রেখে গেছে। আমরা এসে মৃতদেহের শনাক্তের চেষ্টা করছি। ঘটনা তদন্তে কাজ করছে র্যাব, পুলিশ ও পিবিআই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজীপুরের শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে ফরিদ আহমেদ নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, স্থানীয় আতাদুল্লার 3 ছেলে সাকিব, মারুফ ও মাহফুজ তাদের আপন চাচাতো ভাই মনসুর আলী ইমরানের ওপর হামলা করেন। এক পর্যায়ে তারা ইমরানকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি পাশে থাকা ফরিদ আহমেদের গায়ে লাগে, এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফরিদকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। 5 বছরেও চালু করা যায়নি সাতক্ষীরার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান সুন্দরবন টেক্সটাইল মিলস। নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রপাতি। চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েছেন 1,500 শ্রমিক।
লোকসান কাটিয়ে কারখানাটি আবারও চালুর দাবি শ্রমিকদের, তবে এটি চালু নিয়ে দুই ধরনের কথা বলছে কারখানা কর্তৃপক্ষ ও প্রশাসন। 1983 সালে সাতক্ষীরা শহরের মাগুরা এলাকায় স্থাপন করা হয় সুন্দরবন টেক্সটাইল মিলস। এই অঞ্চলের একমাত্র ভারী এই শিল্প প্রতিষ্ঠানে 39,000-এরও বেশি টাকু ঘুরত প্রতিনিয়ত, তবে বেশি দিন টেকেনি এর জৌলুস। লোকসানের কারণে 2007 সালে শ্রমিক কর্মচারীদের বিদায় জানানো হয় গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে। 2017 সালে মিলটি ভাড়া নেয় নারায়ণগঞ্জের ট্রেডলিং লিমিটেড। লোকসান হতে থাকায় 2019 সালে আবারও বন্ধ ঘোষণা করা হয়। এতে বেকার হয়ে পড়েন 1,500 শ্রমিক, পড়ে থাকে নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। এলাকার বহু লোক চাকরি বাকরি করতো, তাতে করে সবার আয় সংস্থ হতো। এখন দীর্ঘদিন বন্ধ থাকার কারণে মানুষ বেকারত্ব হয়ে যাচ্ছে। সাতক্ষীরাবাসী এই মিলটা চালু হলে অন্তত মোটামুটি কিছু কর্মসংস্থান হবে। পরিকল্পিতভাবে চালু করতে পারলে কারখানাটি লাভের মুখ দেখবে বলে আশা শ্রমিক নেতাদের। মাননীয় সংসদ সদস্য আশরাফুজ্জামান আসু এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেছেন যে এই মিলটা আগের মতন সরকারের নিয়ন্ত্রণে এই মিলটা চালু হবে। পিপিপির মাধ্যমে কারখানাটি চালানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে জেলা প্রশাসন বলছে সেখানে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করা হবে। 2019 সালে করোনাকালীন সময়ে আমাদের মূলত ভাড়া পদ্ধতির অবসান ঘটে যায়। তারপর থেকে আর মিলটা চালানো সম্ভব হয় নাই। পরবর্তীতে সরকার ট্রিপল-পি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে মিলগুলো চালানোর উদ্যোগ গ্রহণ করেছেন। 2-3 একর জায়গা লাগবে, একটা ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউট হবে। আর অবশিষ্ট যে জায়গাটুকু থাকবে এটাকে নিয়ে মন্ত্রণালয় ভিন্ন চিন্তা করছে যে একেবারে টেক্সটাইল মিল আবার চালু না করে এটাকে অন্যভাবে কিভাবে ইউটিলাইজ করা যায়, যেটা সাতক্ষীরার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। 30 একর জায়গায় স্থাপন করা কারখানাটির 2টি ইউনিটের সুতা উৎপাদন ক্ষমতা ছিল দৈনিক 10,000 কেজি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।